বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের জন্য পেছনে একটি নির্ধারিত জায়গা আছে, আপনারা সেখান থেকেই আপনাদের কার্যক্রম সম্পাদন করুন। আমাদের আমিরে জামাতের বক্তব্য এখনই শুরু হচ্ছে। Assalamu alaikum wa rahmatullah and good evening to all. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Rasulihil Kareem wa ala alihi wa sahbihi wa ahli baiti ajma'in. সম্মানিত অতিথিবৃন্দ, বিদেশি কূটনীতিকবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষাবিদবৃন্দ, ভাই এবং বোনেরা, আজ আমি বিশাল এক দায়িত্ব নিঃসন্দেহে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে নয়, এই দায়িত্ব ওই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা স্বাধীনতার ৫৪ বছরে তিলে তিলে স্বপ্নের জাল বুনেছিলেন যে তারা একটি সাম্য এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ পাবেন। তারা স্বপ্ন দেখেছিলেন শিশুরা জন্ম নেওয়ার পর তাদের পুষ্টি, পরিচর্যা এবং শিক্ষা তারা দুনিয়ার 10টা উন্নত দেশের মতোই পাবে। তাদের স্বপ্ন ছিল এমন একটি দেশ যেখানে একজন মাঝি, সে যখন নৌকা নিয়ে নদীতে নামবে তখন সেখানে সে তার স্বপ্ন বাস্তবায়নের উপাদান খুঁজে পাবে। রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, সমাজ তাকে অভিনন্দিত করবে। স্বপ্ন ছিল একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করবে দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, কিন্তু এর বিনিময়ে সে একটুখানি সম্মান পাবে, একটুখানি স্বীকৃতি। কৃষিকে একজন শ্রমিক যখন সন্তান তুল্য ছাত্রীদেরকে শিক্ষা দেবেন, তখন তিনি তার মেধা উজাড় করে তাদেরকে দিবেন। বিনিময়ে তিনি যেমনটা কল্পনা করেন আগামীর বাংলাদেশ, সেরকম তার শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলবে। যারা ছাত্রছাত্রী তারা চিন্তা করেছে আমরা মায়ের পেট থেকে জন্ম নিই। একজন কুটির শিল্পী তিনি চিন্তা করেছেন আমার তো পুঁজি অল্প, কিন্তু আমি আমার এই পুঁজি দিয়ে আমার দেশ গড়ার কাজে আমার হাতকে আমি এগিয়ে দিতে চাই। বিনিময়ে আমি
একটুখানি স্বীকৃতি এবং সম্মান চাই, আমি একটুখানি নিরাপত্তা চাই। একজন মা তিনি চিন্তা করেন কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন। প্রথমে আমার সন্তানদেরকে আমি ধারণ করেছি, আদরে যত্নে ভালোবাসায় বুকের দুধ দিয়েছি, এরপরে তিলে তিলে তাদেরকে মানুষ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি। আমি চাই আমার সম্মানটা স্বীকৃতিটা একজন মা হিসাবে। আমি চাই আমার সন্তানটা হবে এমন একটি সমাজের একজন সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা ছিল কোনো অশুভ শক্তি যদি তার অধিকারের উপরে হাত দেয়, তাহলে সে যখন বিচারের আঙ্গিনায় যাবে সেখানে সে ন্যায় বিচার পাবে। আমাদের দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী নয়। আমাদের দেশের মানুষের প্রত্যাশা খুবই সীমিত। কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, সেই অধিকার, মর্যাদা এবং প্রত্যাশার জায়গাটা আমরা 54 বছরে তৈরি করতে পেরেছি কিনা, নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমরা পারিনি। আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সম্মান নেই, নিরাপত্তা নেই। আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় হাহাকার। কেন? এ দেশটা তো এমন হওয়ার কথা ছিল না। আসলেই কি আমাদের রিসোর্স বা সম্পদের অভাব, নাকি অন্য কিছু? সম্পদের অভাব আমি স্বীকার করি না। অভাব যদি সম্পদের হতো, তাহলে 15.5 বছরে আমাদের দেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে? এই পাচারকৃত অর্থই শুধু লুটপাটের অর্থ নয়, এর বাইরে অজানা অনেক অর্থ রয়ে গেছে। আমাদের সংকট, আমাদের সমস্যা, আমাদের অভাব হচ্ছে দায়বদ্ধতা, সততা, চরিত্র এবং দেশপ্রেমের। এই জায়গাটা যদি সঠিক থাকতো, তাহলে অবশ্যই আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায়। আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি 54 বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? বরঞ্চ বিবেক দিয়ে, হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায়, তাহলে স্বীকার করতেই হবে আমরা জাস্ট স্লোগানের উল্টাটাই করেছি। আমার দেশের চেয়ে আমার দল বড়, দলের চেয়ে আমি বড়, এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে। এ বৈষম্য শুধু 54 বছরের বাংলাদেশে না, এর আগেও ছিল, তারও আগে ছিল। এই জন্য 47 থেকে এই জাতির স্বাধীনতার সূচনা, পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার 71, এরপরে আবার দফায় দফায় অনেক গণ অভ্যুত্থান, এবং শেষ পর্যন্ত এসে ঠেকেছে 24-এ। এই 24-এ অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ, তারা প্রথমে আওয়াজ তুলেনি। তারা নিয়মতান্ত্রিকভাবেই চেয়েছিল যে দাবি 18 সালে মেনে নেওয়া হয়েছিল, সেই দাবিকে পাল্টে ফেলা হয়েছিল নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে। এই জন্যে 24 জুলাইতে আমাদের ছাত্র সমাজকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে। অযৌক্তিক কোটার সংস্কার সাধন করে যৌক্তিক কোটা এবং মেধার স্বীকৃতিকে নিশ্চিত করার জন্য তাদের এই দাবি ছিল। অতীতের মতোই সেই আবার গায়ের জোর, অস্ত্রের জোরে এই দাবি কেউ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এই দাবি নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সোচ্চার হয়েছিল। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ। প্রথম যে বাক ছিল, টার্নিং পয়েন্ট ছিল 15 জুলাই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে
যখন ছাত্রীদের উপর অত্যন্ত পৈশাচিক নির্মম কায়দায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া লোকেগুলা ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের মেয়েদের গায়ে হাত লাগার সাথে সাথে সারা বাংলাদেশ সেদিন জ্বলে উঠেছিল ছিল। এইটাকেই সমর্থন জানিয়ে দেশের উত্তরাঞ্চলে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় এসে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দাও, না হয় আমাকে একটা গুলি দাও। সে আরো বলেছিল, এই যন্ত্রণার অমানিসার শেষ হবে কবে? বুকের বুতে একটা গুলি তার বুকে পড়ল এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। শেষ পর্যন্ত তার এই মার্ডারটি নিয়েও রাজনীতি করা হলো। অবশ্য সত্য আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে লাশের পর লাশ সারা বাংলাদেশের রাজপথকে লাশ দিয়ে ভরে দেওয়া হলো। কম বেশি 1400 জন তরুণ যুবক যুবতী শিশু কাছ থেকে আদায় করে নেওয়া, বুঝে নেওয়া, এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের প্রত্যাশা, আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের কথা বললাম তারা যেটা প্রত্যাশা করেন। দুঃখের বিষয়, আমরা 15.5 বছর তৎকালীন সকল বিরোধী দল, এদেশের সুশীল সমাজ, সাংবাদিক মহল, আলেম ওলামা কেউ নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি। আমরা মজলুম ছিলাম। কিন্তু 5 আগস্টের পর অনেকেই অতীতের স্মৃতি মনে হয় যেন আমরা ভুলে গেছি। আমরা যদি স্মরণ রাখতাম তাহলে জুলাই যোদ্ধাদেরকে আমরা কলিজার ভিতর থেকে আমরা তাদেরকে সম্মান করতাম, ভালোবাসতাম। তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতাম, কনসিভ করতাম, আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরা অঙ্গীকারবদ্ধ হয়ে আসতে পারেনি। রাজপথে উঠানোর অঙ্গীকার নিয়ে আবার এ সময়ের ভিতরেই কেউ কেউ নিজেদের ভাগ্য গড়ার জন্য লেগে গেছেন এবং নানাভাবে দেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছেন, যার সাক্ষী আপনারা সকল, যার সাক্ষী 18 কোটি মানুষ।
আমরা বড় বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করেছিলাম, আমরা ছিলাম মজলুম, আমরা যেন কোনো অবস্থাতে না হই। আজকে গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা, তো সেই আমি মানুষটাই যদি তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। ওই পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না। ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। আমি বিলিভ করি আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য। তার মেধাবী আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। আমরা চাই না পুরানা ধাঁচের সেই কৃষিতে তারা পড়ে থেকে অতি অল্প পুঁজি নিয়ে হামাগুড়ি খাবেন। বরঞ্চ বিশ্বের অনেক দেশ আমাদের বহু পরে স্বাধীনতা লাভ করার পরে কৃষিতে তারা বিপ্লব সাধন করেছে। একসময় তাদের দেশ ছিল আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এখন তারা হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমরা পারবো ইনশাআল্লাহ। বিশ্বে অন্য কেউ পারলে আমরাও পারবো। এবং আমাদের মানুষেরা প্রমাণ করেছে এদেশের মানুষ ভালো। সমস্যাটা কোথায়? মানুষ যদি ভালো হয় দেশ কেন আগায় না? দেশ তো আগাবে। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে যারা বসে আছেন তারা যদি প্রপারলি ডাইভ করেন, তা না হয় দেশ আগাবে। প্যাসেঞ্জার তো আগায় নিতে পারবে না, প্যাসেঞ্জার তো জার্নি এনজয় করবে মাথাগুলোতে। আর মাথাগুলো ঠিক হওয়ার জন্য আমাদের সততা এবং কমিটমেন্ট লাগবে। আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। এই কয়েকদিন জনসভায় অত্যন্ত স্পষ্টভাবে জনগণকে বলেছি আমি জামাত জন্য আমাদের ইশতেহার তৈরিতে আমরা জনতার কাছে তাদের অভিপ্রায়, অভিমত, আকাঙ্ক্ষা এবং তাদের পরামর্শ আমরা চেয়েছি। এই ইশতেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন। আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর, তারা আমাদেরকে উৎসাহিত করেছেন, তাদের চিন্তাগুলো আমরা বুঝতে পেরেছি। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের মানুষের আমাদেরকে সহযোগিতা করেছেন।
আমাদের যে ইশতেহার করব, আর এই মালিকারা যারা লক্ষ লক্ষ শ্রমিককে চাকরি প্রোভাইড করেন, তারা কার্যত লক্ষ লক্ষ পরিবারের মুখে খাবার তুলে দেন। আমরা সেই শিল্পগুলোকে শিশুর মতো কুলে তুলে লালন করব ইনশাআল্লাহ। শিশুকে যদি আমরা আজকে ভালোভাবে পরিচর্যা করি, এই শিশু বড় হয়ে তখন আমাকে পরিচর্যা করবে। আমরা শিল্পকে এই কারণেই নিউবর্ন বেবির মতো আমরা নার্চার করব, যে তারাই আগামীতে ইনশাআল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে গড়ে দিবেন, আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দেবেন। এই ক্ষেত্রে আমাদের পলিসি হবে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে মুখামুখি করা নয়, বরঞ্চ সমন্বয় করে হাতে হাত ধরে বুঝানো, শিল্প বাঁচাতে হলে শ্রমিককে বাঁচাতে হবে, আর শ্রমিকদেরকে বুঝাতে হবে যে যদি শিল্প বাঁচে তাহলে তুমিও বাঁচবা। সুতরাং শিল্পকে নিজের সন্তানের মতো ধারণ করো, আর মালিকদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের যারা শ্রম বিনিয়োগ করেন তাদেরকে যেন তাদের সন্তানের মতো ধারণ করেন। তারা একটুখানি সম্মান চায়, একটুখানি ভালোবাসা চায়, একটুখানি কর্ম পরিবেশ চায়। বিশেষ করে মহিলা শ্রমিক যারা থাকবেন, নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এটা যখন বললাম, কারো কারো কপালে চিন্তার ভাঁজ, আর কেউ কারো কারো উল্লাস যে এই একটা ভালো পয়েন্ট পেয়েছি, এবার আর একটা মিসাইল মেরে দিব জামাত ইসলামের উপর। হলো, দুটাই হলো। চিন্তার ভাঁজ যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টা বেতন হয় তাইলে আমি পুষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয়েক ঘন্টা এখানে শ্রম দিবেন সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। মায়েরা সমাজ গড়ে দিবেন, আর মাদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না? এটা হতে পারে না। দুনিয়ার বহু দেশে এটা আছে। 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। অনেকে আওয়াজ তুলল, এমনিই নারীরা কর্মক্ষেত্রে সুযোগ পায় কম, এখন যখন নিয়োগকর্তা দেখবে যে তাদের কর্মঘণ্টা কম, তখন আর নিবেই না। কিন্তু তারা এটা চিন্তা করেননি, যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তারা লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার স্বার্থে না হয়, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। 3 ঘন্টা বাকি যেটা থাকবে সেখানে কাজ থেমে থাকবে না। দুনিয়ার বহু দেশে আছে, পাবলিক অ্যান্ড প্রাইভেট, পিপিপি, সব জায়গায় পার্ট টাইম ওয়ার্কার নিয়োগ দেওয়া যায়। সেখানে মালিকরা দিবেন, আরো বেশি জব ক্রিয়েট হবে। কোনো মা এমন থাকতে পারেন যে তিনি 5 ঘন্টা পারবেন না, 3। এইভাবে যদি আমরা চিন্তাটা সহজ হয়। শুধু তাই নয়, এখানে শ্রম ঘন এলাকায় নারীদের জন্য অবশ্যই তাদের বাচ্চাদের, বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে। তবে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল এটা মেনটেন করা সম্ভব। 5 বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের স্বাস্থ্য সেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে। সারা জীবন যারা দেশকে, রাষ্ট্রকে দিয়ে গেছেন, অবসর জীবনে চলে গেছেন, এই রিটায়ারমেন্ট লাইফে একদিকে থাকে না, টাকা কড়ি, অন্যদিকে বেড়ে যায় রোগ শোক। সেই সময়টা বড় কষ্টের। যিনি সারা জিন্দেগি রাষ্ট্রকে দিলেন, রাষ্ট্রের অবশ্যই তার প্রতি, সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে।
তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। মাঝখানের যে বয়সটা ক্রিয়েটিভ এজ, এখানে পার্টিসিপেটরি, কিছু দায়িত্ব নিবে রাষ্ট্র, কিছু নিবে ব্যক্তি, এইভাবে মিউচুয়ালি এটা আমরা ইনশাল্লাহ মেকআপ করব। এখনকার স্বাস্থ্যসেবার অবস্থা ভালো নেই, তাও টাউনে ওঠাও নেই। আমাদের অঙ্গীকার হচ্ছে 64 জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়বো ইনশাল্লাহ, এবং সেই মেডিকেল কলেজগুলো গড়ার মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করব। তারপরে ওই জেলা কেন্দ্রে বিশেষায়িত সরকারি হাসপাতাল থাকবে, সেখানে সবার জন্য ফ্রি হয়তো হবে না, কিন্তু গলা কাটাও হবে না। চিকিৎসা নিতে গিয়ে গলায় কাটা ডুব, সেরকম স্বাস্থ্যসেবা আমরা গড়ে তুলতে চাই। শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরো স্পষ্ট। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা। আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই। আমাদের বিদেশি বন্ধু যারা আছেন, উন্নত শিক্ষা তারা তাদের দেশে নিশ্চিত করে দুইটা গুণগত পরিবর্তন আনতে চাই। একটা পরিবর্তনের মাধ্যমে প্রতি শিক্ষার্থীকে এই ইমপ্রেশন দেওয়া, ধারণা দেওয়া যে এটি তোমার দেশ, তুমি এই দেশ থেকে আলাদা কেউ নও, আর এই পর্যায়ে তোমার আসতে দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার পিছনে। অতএব তোমার দায়িত্ব আছে, তুমি যখন শিক্ষিত হয়ে গুণী হয়ে যখন তুমি কিছু করার বয়সে পৌঁছবা, তখন এই জাতির ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। শিক্ষার মাধ্যমে মোরাল, এরকম শিক্ষার্থী যারা আসে আমি নিশ্চিত তারা তাদের দেশকে অবশ্যই ভালোবাসবে। তারা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, সংকীর্ণ মনে হবে না, তারা উদার, দূরদৃষ্টি সম্পন্ন হবে, সবাইকে সম্মান করতে শিখবে, সবার হক তাদেরকে দেওয়ার জন্য সে তার সবটুকু উজাড় করে চেষ্টা করবে। এর সাথে আমরা প্রফেশনাল এডুকেশন, যেই এডুকেশন বেকার তৈরি করবে না, বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে, এটা ক্লাস 6 থেকেই ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে। এই এডুকেশন যদি আমরা দিতে পারি, আমরা দুই দিক থেকে লাভবান হব। দেশের বুকে আমাদের এই দক্ষ জনবল আমাদেরকে দেশটা সুন্দর করে গড়ে দেবে। বিদেশে যদি যায়, সে মোর আর্নিং করবে, বেটার পজিশনে থাকবে, তার রিমিটেন্স আসবে দেশে অনেক বেশি। পরিবারকে, দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায়, তখন তার লাশ নিয়ে টানাটানি হয়। এই লাশটা কে দেশে আনবে? এটি লজ্জার। আমি তাকে বীর বলবো, কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না, এটা হতে পারে না। আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ, আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক, সুস্থ হালতে তারা আবার ফিরে আসুক, কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে, তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে ইনশাআল্লাহ। এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে, তখন আবার চোখে অন্ধকার দেখে। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ সোশ্যাল
আমরা আমাদের যুবকদেরকে কিভাবে দেখতে চাই? আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে দেখতে চাই। ওখানে তাদেরকে ক্যাপ্টেন হিসেবে বসিয়ে দেব, আর আমরা বসবো ইনশাল্লাহ সেদিন প্যাসেঞ্জার সিটে।